এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চোখ খুলে সবকিছু ঝাপসা দেখতে পায় অনু। আচমকা এমন চোখ ধাঁধানো আলো সইতে পারে না, মুদে নেয় নেত্র। কিছুক্ষণ পর আবারও চোখ পিটপিট করতে করতে তাকায়। শিউরের কাছে বসে থাকা নিজের মা জোহরাকে দেখতে পায়। উনি নিশ্চিন্তিত মুখে তাকিয়ে আছেন। অনন্যা মৃদু গলায় ডাকে, মামা মা। বলেই ওঠার চেষ্টা করে। মেয়ের কণ্ঠ কানে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গে ফিরে তাকান জোহরা। ওকে উঠতে দেখে উদ্বেগে বলেন, ও কি করছিস? উঠছিস কেন? শুয়ে থাক বলছি। ওর মাথায় হাত বুলিয়ে দেওয়া শুরু করেন। মায়ের আদেশে আবারও বালিশে মাথা এলিয়ে দেয় অনন্যা। এদিক ওদিক তাকিয়ে কি যেন বলার চেষ্টা করে। মামা মা, আমার ফোন, আমি কল দিয়ে। জানিস মা, ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। চিন্তা করিস না, তোর বাবা আজকেই আর একটা কিনে এনে দেবে। তুই এখন চুপ করে শুয়ে থাকতো আমার সোনা মা। বলেই ওর মাথায় অনবরত হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। অনন্যা কথাটা বলি করেও বলতে পারল না। মনের ভেতরটা চরম উৎকণ্ঠা কাজ করে। ধ্রুবের মা কথা মাকে জানাতে হবে, সব বলতে হবে, নয়তো ও কিছুতেই শান্তি পাবে না। আর এখন একমাত্র মাই পারেন ওকে শান্তি দিতে। মাকে সবটা বলে তার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চায়। কত রাত ঘুমায় না সে, অতৃপ্ত ঘুমটা ঘুমোতে চায়। মাকে বলতে হবে, বলতেই হবে। অনন্যার উসখুস করা মুখখানি দেখে জোহরা কিছুটা আন্দাজ করে ফেললেন। কোমল কণ্ঠে বললেন, কি হয়েছে অনু, কিছু বলবি? মা, ভীষণ আবেগী কণ্ঠে ডাক দেয় সে। গা সরিয়ে মায়ের কোল ঘেঁষে মাথা রাখে। মা আহ্লাদি করে বললেন, কি মা, কি হয়েছে বল আমাকে। আমি একটা ছেলেকে ভালোবাসি মা, খুব খুব ভালোবাসি। ওর নাম ধ্রুব। ওর কথা শেষ করার আগেই বলে ওঠেন জোহরা। অনন্যা অবাক চোখে তাকাতেই আবারও বলেন, আমি জানি অনু, কানি জামাই বলেছে। অনন্যা নিষ্পলক চোখে তাকায়। উদ্বেগে মুখ থেকে কথা সরে না। খুব ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি রাগ করেছো? করলে করেছি সামান্য, এখন সেটা ভেবে লাভ আছে? লজ্জিত ভঙ্গিতে চোখ ফিরিয়ে নেয় অনন্যা। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে ভারী হয়ে আসা কণ্ঠে উচ্চারণ করেন, প্রেম ভালোবাসা অপরাধ নয় অনু, কাউকে ভালো লাগতেই পারে, ভালোবাসতেও পারিস, কিন্তু অপাত্রে প্রেম ঢেলে দেওয়ার পরিণতি কি হয় জানিস? কানিজা আমাকে সব কিছু বলেছে, আমি কায়দা করে শুনে নিয়েছি। তুই ধ্রুবকে ভালোবাসিস, খুব ভালো কথা, কিন্তু মা, ও কি তোকে ভালোবাসে? তুই তো জানিস না। তাহলে? না মা, তুমি ভুল ভাবছো। ধ্রুব আমায় ভালোবাসে, আর ভালোবাসে বলেই আমাকে ওর নাম্বার দিয়ে গেছে, যেন আমি যোগাযোগ করি। নাম্বার? কিসের নাম্বার? ওর সেল ফোন নাম্বার। আমি কল করেছিলাম সেখানে, কিন্তু বলতে বলতেই গলা ধরে আসে ওর। জোহরা বিস্ময়ে মেয়ের দিকে তাকান। এই খবর তো কানিজ তাকে দেয়নি। অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলেন, ও কলটা রিসিভ করেছিল? দুদিকে ঘন ঘন মাথা নাড়ায় অনন্যা। হঠাৎ উঠে বসে মায়ের কোমর জড়িয়ে ধরে, কোলে মুখ গুজে দিতে দিতে বলল, নাম্বারটা বন্ধ। ও আমায় ভালোবাসলেও বোধহয় কিছুই হবে না মা, আমি কখনো ওর খোঁজ পাবো না। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে অনন্যা। জোহরা ঠোঁট কামড়ে ওর দিকে তাকান। মেয়ের এমন কষ্ট তার সহ্য হয় না, তবুও তার কিছু করার নেই। এটা হয়তো অনুর নিয়তি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, খুব ধীর গলায় বললেন, যদিও ফিরে না আসে তাহলে ওকে ভুলে যাস না অনু, ওকে মনে রেখে কষ্ট কেন পাবি? ভুলে যা ওকে। আমি পারবো না মা, আমি পারবো না। ভালোবাসার 5টি নীল পর্দে 5টি তো তার হাতে, আমি কি করে ভুলবো তারে? জোহরা যেন ভাষা হারিয়ে ফেলেন, কি বলবেন ভেবে পান না। শুধু অস্থির চিত্তে নিজের কোলের দিকে তাকালেন। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্নার দমকে দমকে কেঁপে উঠছে তার শরীর, তবুও থামছে না। ক্রমশই কেঁদে চলেছে ও। একসময় মাথা তুলে জোহরার দিকে তাকিয়ে বলল, আমাকে তুমি ধ্রুবের কাছে পাঠিয়ে দাও না মা, দাও না। আমি ওর কাছে যাব, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, প্লিজ ওর কাছে যাব। সস্নেহে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরেন জোহরা। কোমল গলায় বললেন, যাব মা, নিশ্চয়ই যাব। তুই শান্ত হ মা, প্লিজ। মায়ের বুকে মাথা রেখে হিচকি তুলে কাঁদতে থাকে অনন্যা। মা শান্ত করার চেষ্টা করেন, ক্রমাগত সান্ত্বনার বাণী শোনাতে থাকেন। তবুও যদি কন্যা শান্তি পায়, স্বস্তি পায় একটু।
আকাশের হাজার তারার ভিড়ে আমি খুঁজে ফিরি যারে, হৃদয় হরণ করেছে আমার, যে মন ছুঁয়েছে সে আমার, মন ছুঁয়েছে সে আয়। বাইরে থেকে ফিরে আসা মাত্রই কটেজে ঢুকলো বর্ষণ। রুমে এসেই ফ্যানটা চালিয়ে দিল ফুল স্পিডে, গা থেকে পাঞ্জাবিটা খুলে ছড়িয়ে দিল বিছানায় হেড সাইডে। তারপর ফ্যানের ঠিক নিচে এসে বিছানায় বসলো, দুহাত দুদিকে প্রসারিত করে চিৎপটাং হয়ে শুয়ে পড়লো সেখানে। উফ, অনেকক্ষণ পরিশ্রম হয়েছে আজ, অনেক বেশি হাঁটা, অনেক বেশি দৌড়াদৌড়ি। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকতে হবে, নয়তো ক্লান্ত শরীরে কিচ্ছুটি করতে পারবে না। মে আই কাম ইন স্যার? কোনো পুরুষালী কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় বর্ষণ। দেখতে পায় রিসোর্টের একটা লোক এসেছে, হাতে একটা ট্রে, সম্ভবত স্ন্যাক্স। কিন্তু এই ভর দুপুরবেলায় স্ন্যাক্স কেন? কিছুটা অবাক হয়েই ডাক দেয়, ইয়েস কামিং। ও উঠে বসতেই রুমে ঢুকে সার্ভিসম্যান ট্রেটা হাতে টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতে বলল, স্যার আপনার স্ন্যাক্স। আপনাদের কি দুপুরবেলায় স্ন্যাক্স দেওয়ার রুলস আছে? এই 2 দিনে তো পেলাম না। কথাটা শুনে কিছুটা থতমত খেয়ে যায় লোকটা, আমতা আমতা করে বলল, না নিয়ম না, কিন্তু আপনারাই তো অর্ডার করলেন, আমাকে তো সেটা বলা হলো। আমরা মানে আমি? ভ্রু কুঁচকে যায় বর্ষণের। হ্যাঁ, আপনাদের কটেজ থেকেই তো ডাকা হলো। হয়তো প্রদোষ ডেকেছে ভাবলো বর্ষণ, ভ্রুজোড়া পুনরায় স্বাভাবিক করে বলল, ঠিক আছে, আপনি তাহলে রেখে যান। ওকে স্যার। মাথা হেলিয়ে যায় সায় জানায় লোকটা। তারপর খুব দ্রুতই চলে যায় সেখান থেকে। গায়ে একটা টি শার্ট জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় বর্ষণ। প্রদোষের রুমে উকি দিয়ে বলে, কি রে, করছিস কি? প্রদোষ ঠেকুর তুলতে তুলতে শোয়ার আয়োজন করছিল, ওর দিকে তাকিয়েই বলল, একটু ঘুমাবো। তুই যে খাটানোটা খাটাইলি। ঘুমাবি ভালো কথা, কিন্তু খাবার যে অর্ডার দিয়েছিস তার কি হবে? কে খাবে ওগুলো? খাবার সে তো আমি মাত্রই খেলাম, আবার কিসের? খেয়েছিস? তাহলে? আবার দিয়ে গেছে। হ্যাঁ। প্রদোষের কথা শেষ করার আগেই ঘর ছেড়ে বেরিয়ে যায় বর্ষণ। চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায়। ছুটে গিয়ে খাবারের কাছে এসে দাঁড়ায়, ঢাকনা তুলে দেখে নেয় কি কি দেওয়া আছে। 2 বাটি চিকেন স্যুপ। প্রদোষ বলেছে ও খেয়েছে, মানে শুধু ওর জন্যই যদি পাঠায় তবে 1 বাটি পাঠাবে, 2 বাটি কেন? সন্দেহের ভাঁজ কপালে আরও প্রগাঢ় হয়ে আসে, সচল মস্তিষ্কে তড়িৎ গতিতে খেলে যায় চিন্তা প্রবাহ। আর কিছু ভাবতে পারে না ও, চটপট ওয়াশরুমে গিয়ে বাটি দুটোই উপর করে 2 বাটির স্যুপই ফেলে দেয় না। এগুলো খাওয়ার রিস্ক নেওয়া যাবে না কোনোভাবেই। বলা যায় না কখন কি হয়, বিপদ কোন দিক দিয়ে আসবে তা সে জানে না, তাই হুঁশিয়ারি থাকতে হবে প্রতি মুহূর্তে। আজও সাইট সিংয়ে বেরিয়েছেন লেবু মামা আর লতা ফুপিন। একটা নৃগোষ্ঠীর গ্রামকে উঠছেন, চারপাশ সব নৃগোষ্ঠীর লোকেরা, বেশিরভাগই চাকমা। তাদের কাছ থেকে 1 সেট পিনন হাদি কিনলেন লতা, আর মামা তাকে উপহার দিলেন নৃগোষ্ঠীর লোকেদের তৈরি ছাতা। লাল রঙের ছাউনি দিয়ে তৈরি ভীষণ সুন্দর একটা ছাতা, বাঁশের তৈরি হাতল। ওটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন লতা, মুখটা তার খুশির আমেজে ভরা, চোখের চাহনিতে উৎসুকতা। মামা প্রফুল্ল চিত্তে প্রশ্ন করলেন, জিনিসটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ভীষণ। মাথা নাড়েন লতা। মামার দিকে তাকিয়ে বললেন, এই ডিজাইনটা খুব সুন্দর, পাহাড়ি পাহাড়ি একটা ভাব আছে, আর ওই ড্রেসটাও অন্যরকম। সত্যি এদের কালচার খুব অ্যাট্রাকটিভ। ঠিক বলছেন আপনি, নৃগোষ্ঠীয় লোকেরা আছে বলেই বাংলার সংস্কৃতি আরও বেশি বৈচিত্র্যময়, আকর্ষণীয়। আচ্ছা, বেশ কিছু তো হলো, রাঙ্গামাটি খাগড়াছড়ি ঘুরলাম, এবার কোথায় যাবেন? ট্যাগরের বাড়িটা, কুঠি বাড়িটা কোথায়? ওখানে কি যাওয়া যায়? শিলাদহ কুটিবাড়ি, ওটা তো কুষ্টিয়ায়, এখান থেকে অনেক দূরে, তবুও যাওয়া যাবে না? কেমন করুণ স্বরে জিজ্ঞেস করেন লতা। মামা তাতে কিছুটা ভরকে গেলেন। এ নিয়ে এত ট্যাগর ট্যাগর করেন কেন? আমতা আমতা করে বললেন, না মানে ওখানে গেলে কুয়াকাটা আর সুন্দরবন প্রজেক্ট তো মিস হয়ে যাবে। ওদিকে ঘুরতেও তো কম সে কম 7 দিন লাগবেই। সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, ওখানে তো আমি না গেলেও হবে। আমি তো বন পছন্দ করি না, তার চেয়ে চলুন না কুষ্টিয়া যাই। কিন্তু কুয়াকাটা ওই দিকটায় যাবেন না? না হয় নাই গেলাম, চলুন না। অনেকটা বাচ্চাদের মতোই আবদার করে বসেন লতা। মামা না করার চেষ্টা করেন, অনেক কথা ভাবেন, অথচ না করা আর হয়ে ওঠে না। মেয়েটা অনেকদিন পর দেশে এসেছে, আবার কিছুদিন থেকে চলেও যাবেন।
কিন্তু তার যে জায়গাগুলো দেখার ইচ্ছে ছিল সেগুলো না দেখতে পারলে সে আফসোস থাকবে সারা জীবন। লতার জেদ দেখে হার মেনে বললেন, তাহলে কবে যেতে চান আপনি? কাল অথবা পরশু যাওয়া যাবে? আগ্রহ ভরা চোখে প্রশ্ন করে লতা। মামা কি যেন ভেবে নিয়ে বললেন, ঠিক আছে, বাস কাউন্টারে খোঁজ নিতে হবে কবেকার টিকিট পাই। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। সানন্দে সায় জানান লতা। অনন্যাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলেন জোহরা। মেয়েটার মানসিক বিষণ্ণতায় ডুবে আছে, চিকিৎসা না করলে সুস্থ হবে না। ব্যাপারটা বেশ ভালো বুঝেছেন, তাই কাল ওরকম কান্নাকাটি দেখে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিলেন, আর আজ ওকে বুঝিয়ে সুঝিয়ে দেখিয়ে এলেন। ডাক্তার অবশ্য তেমন কিছুই বলেনি। উঠতি বয়সের মেয়েরা এমন প্রেম ভালোবাসার রোগে আক্রান্ত হয়েই থাকে, এটা চিন্তার কিছু নয়, এটাই ওইসব ডাক্তারদের ধারণা। তবুও মায়ের মন ডাক্তার দেখিয়েই শান্তি পেলেন। বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসে আছে অনন্যা, সামনেই ভাবুক মুখে বসে আছে কানিজ। হাতে অনুর ফোনটা, ডায়ালারে বারবার কাকে যেন কল করেই যাচ্ছে। কলটা ঢুকছে না, বন্ধ দেখাচ্ছে, তবুও থামছে না, বারবার ট্রাই করে যাচ্ছে। একসময় বিরক্ত হয়ে বলল, ছেলেটা এমন করবে কেন অনু? নিখোঁজ যদি হতে চায় তবে একেবারেই হয়ে যাক না, বন্ধ নাম্বার দিয়ে রহস্য করার কি মানে? সেটা তো আমিও বুঝতে পারছি না এমন করলো কেন। প্রতি উত্তরে কানিজ কিছু বলে না, ফোনটা হাতের সাথে বাড়ি দিতে দিতে নাচায়, ঠোঁট কামড়ে কি যেন ভাবে। তারপর হঠাৎ পুরানো কোনো হিসেব মিলিয়েছে এমন ভঙ্গি করেই বলল, তুই কি কিছু বুঝতে পারছিস? কি? অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ে অনন্যা। কানিজ হঠাৎ দ্বিধায় পড়ে যায়, বলবে কি বলবে না সে চিন্তার মুখটা আনমনা লাগে। অনন্যা আবারও বলল, কি রে, কি বুঝতে পারবো বল। ধ্রুব কোনো সন্ত্রাসী নয় তো? উগ্রবাদী সহিংস ধর্মীর দলের লোক? কাপা কাপা কণ্ঠে বলতে শোনা যায় কানিজকে। অনন্যা এক মুহূর্তের জন্য চমকে ওঠে, বলে, তোর এমন কেন মনে হচ্ছে? দেখ, উগ্রবাদী সহিংস আর সন্ত্রাসী দলের লোকদের আচার আচরণ হয় আলাদা, অদ্ভুত। বাকি কথাটা বলার আগে অনুর মুখের দিকে একবার তাকায়, তার চোখে একই সাথে আগ্রহ অনাগ্রহ বিদ্যমান। ধ্রুব সম্পর্কে খারাপ মন্তব্য সে বরদাস্ত করবে না, আবার ওর কথাটাও ও ঠিক শুনবে। চোখ সরিয়ে আবারও বলল, ধ্রুব, যার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সব দিক দিয়ে আলাদা, তোর ভাষায় অদ্ভুত প্রেমময়, কিন্তু আমার ভাষায় সন্দেহজনক। ওর নামটা নিয়েও আছে জটিলতা, কনফিউশন। যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়িওয়ালা ওর নামটা পর্যন্ত জানে না, পরিবারের কেউ নেই, একা একা থাকে। আবার তুই খেয়াল করে দেখ, এলাকায় র্যাব নামার পর ধ্রুবকে আর দেখা যায়নি। ও ভার্সিটি এলাকায় যেত, ইফতিতে গ্রেফতারের পর ওদিকেও আর যায়নি। তার মানে কি দাঁড়ায় অনু? ও ড্রাগ ডিলার, স্মাগলার, এই টাইপের কিছু নয় তো? তুই চুপ কর কানিজ। কথা আটকে যেতে থাকে অনন্যার। অনেক বলেছিস, আর বলিস না, চুপ কর। তারপর দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। কানিজের কথার পাল্টা জবাবে কোনো যুক্তি দেখাতে পারে না। ধ্রুবকেও ও চেনে, অনেক ভালো একটা ছেলে, অদ্ভুত কিন্তু ভালো মনের মানুষ। অমন একটা ছেলে দেশদ্রোহী হলে হবে কল্পনাও করতে পারে না অনন্যা। অসম্ভব। ওর মনে পড়ে সেদিনের কথা, তখনও অনন্যা ধ্রুবের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ করে উঠতে পারেনি, দূর থেকেই সবসময় ফলো করত। একদিন রাস্তার মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিল ধ্রুব। রাস্তাটায় ফুটপাত নেই, যেটুকু জায়গা আছে তাও রোড সাইড দোকানগুলোর দখলে। রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই মধ্যখানে চলে যায় ও। রোড সাইডেই একটা বিশাল বড় বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছিল। সেটার দিকে তাকিয়ে আপন মনে কি যেন ভাবতে থাকে। ওর এই আপন কাজে ব্যাঘাত ঘটিয়ে কে যেন ধাক্কা দেয় ওকে। ধাক্কার তাল সামলাতে না পেরে পাশেই দাঁড়িয়ে থাকা একটা ময়লার ভ্যানের সাথে আরেকবার ধাক্কা খায়, ফলে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে ভ্যানের উপর। ঘটনার আকস্মিকতায় আহাম্মক হয়ে যায় ধাক্কা দেওয়া লোকটি। মুখ কাচুমাচু করতে করতে তাকিয়ে থাকে ধ্রুবের দিকে। ভ্যান থেকে মুখ তুলে ধ্রুব চেহারায় ময়লার যে আস্তরণ পড়েছে তা বাঁ হাতে মুছতে মুছতে লোকটার দিকে এক পলক তাকায়। ক্ষিপ্ত ভঙ্গিতে বলে, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? যে লোকটা ধাক্কা দিয়েছিল সে পেশায় একজন রিক্সা চালক। পরনে অনেক পুরনো জীর্ণশীর্ণ ময়লা পোশাক, গলায় গামছা, মোছার গামছা ঝোলানো। লোকটা কাচুমাচু করতে করতে বলল, আরেকটু হলে তো ওই বাসটা আপনারে চাপা দিয়ে যাইতো। কথা শুনে রাস্তার দিকে তাকালো ধ্রুব।
দেখতে পাই দ্রুতগামী একটি বাস মাত্রই জায়গাটা অতিক্রম করে চলে গেছে। দূর থেকে ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই অনন্যা ভাবে ধ্রুব বুঝি এবারে রিক্সাওয়ালার সাথে বিনয় এবং নতভঙ্গিতে কথা বলবে। খুশি হয়ে এই গরিব লোকটাকে কোনো সাহায্য করতে চাইবে। হয়তো রিক্সাওয়ালা ব্যক্তিও এমনটাই ভেবেছিলেন, কিন্তু ও তা করলো না। ওকে এবং রিক্সাওয়ালাকে অবাক করে দিয়ে লোকটা সাথে খুব বাজে ব্যবহার করলো। চিৎকার করে বলল, তাই বলে আমায় ময়লার ঝুড়িতে ফেলে দেবে? এত বড় সাহস তোমার, ইউ রাস্কেল! আচমকা এমন ব্যবহার পেয়ে অপ্রস্তুত হয়ে পড়েন রিক্সাওয়ালা। থতমত খেয়ে বললেন, আমি তো। জি কি আমি তো করছো? আমার পাঞ্জাবি যে নোংরা করে দিলে তার ক্ষতিপূরণ কে দেবে শুনি? লন্ড্রি করার টাকা দাও। প্রচণ্ড ধমক দিয়ে টাকার জন্য পিড়াপিড়ি শুরু করে ধ্রুব। লোকটার মুখটা এমন করুণ দেখায় বলার মতো না। সে পকেটে হাত ঢুকিয়ে দেখায় তার কাছে কোনো টাকা পয়সা নেই। ওদের তারপর কি কথা হয় অনু সেটা শুনতে পায় না, তো শুধু দেখে ধ্রুব বেশ ভাব নিয়ে লোকটার রিকশায় চাপছে, আর উনি আহত ভঙ্গিতে রিকশায় চড়ে প্যাডেলে চাপ দিলেন। এতটুকু ঘটনা দেখে ধ্রুব সম্পর্কে খারাপ ধারণা হওয়া স্বাভাবিক, কিন্তু তারপরও কেন যেন এই ঘটনা নিজের চোখে দেখার পরও বিশ্বাস করতে পারে না অনন্যা। কৌতূহল বোধ করে ঘটনার বাকি অংশ দেখার জন্য একটা রিকশা নিয়ে ফলো করতে থাকে ওদের। এরপর প্রায় 1 ঘন্টা ধরে রিকশা করে ঘোরাঘুরি করে ধ্রুব। শেষে যখন রিকশা থেকে নামে তখন রিকশাওয়ালার চোখ মুখের অবস্থা বেশ করুণ। ঘামে গা ভেজা, গায়ে ক্লান্তি আর বুকের ভেতর অসীম ক্রোধ। হয়তো ভাবছে ধ্রুবর মতো একটা বেয়াদব শয়তান লোককে বাঁচানো তার জীবনের বিশাল বড় ভুল। ওর জীবন বাঁচানোর মতো বড় একটা কাজ করার পরও যখন সে ছেলেটাই তার সাথে এত বাজে ব্যবহার করতে পারে বা করছে সেটা ভাবনাতীত। তবে ধ্রুবর মুখে কোনো ক্রোধ বা বিদ্বেষ নেই। সে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই পাঞ্জাবির পকেটে হাত ঢোকায়, কচকচে 1000 টাকার দুটো বের করে রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, আমার জীবন বাঁচিয়ে কাজটা ভালো করনি তুমি। আমার মতো মানুষের জীবন বাঁচানো ভালো কাজ না, তবু বাঁচিয়েছো, সেজন্য ধন্যবাদ। তার উপর রোদে ঘুরে আমায় নিয়ে রিক্সা চালানোর জন্য এই টাকাটা নাও, বকশিস নয়, এটা তোমার পাওনা। বলে রিক্সাওয়ালাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে যায় ধ্রুব। রাস্তা পার হয়ে দ্রুতই মিলিয়ে যায় লোকের ভিড়ে। অনন্যা এদিক সেদিক তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না। বাধ্য হয়েই ফিরে আসে একা একা। হ্যাঁ, ধ্রুব খুব অদ্ভুত, অন্যরকম, কিন্তু ভালো বই খারাপ তো নয়। ও ভবঘুরে হতে পারে, কিন্তু স্মাগলার নয়। ও তো ধ্রুবকে অনেক দিন ফলো করেছে, এর মধ্যে একটা বাজে লোকের সাথে ওঠা বসা তো দূর কথাই বলতে দেখেনি, কখনো স্মোক করতেও দেখেনি। এত ভদ্র টাইপের ছেলে হবে ড্রাগ ডিলার, স্মাগলার? ও কি করবে দেশদ্রোহিতা? এ যে অসম্ভব। তারপরও যদি সত্যি সত্যি ও এ জাতীয় কেউ হয়, জঙ্গি সন্ত্রাসবাদে লিপ্ত থাকে, তাহলে অনন্যা তখন কি করবে? ওর অসীম ভালোবাসা তখন কোথায় হারাবে? দুহাতে মাথা চেপে ধরে বসে থাকে। যদি সত্যি ধ্রুব সন্ত্রাসী হয় তবে ও ঠিক তাই করবে যা ওর করা উচিত। এতদিন যা করতে পারেনি, যা করার কথা ভাবতেও পারেনি, সেটাই করবে। ভুলে যাবে ওকে। আর ওর যদি সুযোগ পায় ধ্রুবকে আইনের আওতায় হস্তান্তর করতেও দ্বিধা করবে না সে, একটুও না। আধারে ছেয়ে থাকা ঘর, জানালা দরজা সব বন্ধ, সামান্য আলোর ছিটেফোঁটা নেই, এমন গুমগুমে পরিবেশ। ঘরে শুয়ে আছে বর্ষণ, গায়ে মাথায় সাদা একটা চাদর দিয়ে ঢাকা। পরম নিশ্চিন্তে সে ঘুমোচ্ছে একরাশ তৃপ্ততার সাথে। হঠাৎ দরজার কাছে হালকা শব্দ পাওয়া যায়, মোড়ানোর মৃদু শব্দ। তারপরে কেউ একজন দরজাটা খুলে ফেলে, খুবই ধীর সন্তর্পণে প্রবেশ করে ঘরের ভেতরে। কিছু কি দেখতে পারে সে? নিকষ কালো অন্ধকারে ঢাকা ঘরে বিছানায় শুয়ে থাকা মানব মূর্তি ছাড়া আর কিছুই নজরে আসে না। আসার দরকারও নেই, কারণ তার লক্ষ্য তো ওই ঘুমন্ত মানুষটার প্রাণ নাশ করা। ধীর পায়ে টিপে টিপে এগিয়ে যায় লোকটা। কাছে গিয়ে যেই না কোমরের খঞ্জরটা বের করেছে, উদ্যত করেছে বিছানায় শুয়ে থাকা বর্ষণের পিঠ এফোর ওফোর করে দিতে, অমনি হঠাৎ নড়ে চড়ে ওঠে বর্ষণ। পাশ ফিরে লোকটার দিকে মুখ করে শোয়ে, ঘুমের ঘোরেই চোখ খোলে একবার আর বন্ধ করে না। তড়িৎ গতিতে ছুটে যায়, হাত থাবা মেরে বসে অজ্ঞাত লোকটা ছুরি ধরা হাতে। ছুরি ছিটকে পড়ে যায়, বেসামাল হয়ে উল্টো পড়ল লোকটা। দ্রুত বিছানা থেকে নেমে পড়েও মেঝেতে থাকা লোকটাকে ধরতে যাবে তার আগেই জান নিয়ে ছুটে যায় লোকটা। প্রচণ্ড বেগে দৌড়াতে দৌড়াতে রিসোর্টের কোন পাশে যেন হারিয়ে যায়। ধরতে পারলাম না। অনেকটা দূর ধাওয়া করার পরও ব্যর্থ হয় বর্ষণ। দাঁত কটমট করতে করতে ফিরে আসে কটেজের রুমে।
পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙল বর্ষণের। চোখ খুলে ঘরের ভেতর রোদের উত্তাপটা টের পেল। জানালাগুলো বন্ধ, পর্দা দিয়ে ঢাকা, অথচ তারপরও সূর্যের সোনালি কিরণ ঘরটাকে হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে। ভাবটা এমন যে জানালাটা খুললেই যেন রোদ এসে উপচে পড়বে ঘরের ভেতর। বর্ষণ হাই তুলে আড়মোড়া ভাঙে, উঠে গিয়ে জানালা খোলার জন্য এগোয়। একে একে জানালাগুলো খুলে ফেলে, তারপর পর্দা সরাতে গিয়েই হঠাৎ একটা কাগজকে চোখে পড়ে। বাতাসের তোড়ে উড়ে গিয়ে সেটা ওর পায়ের কাছে এসে পড়ে। কাগজটা দেখেই ভাঁজ পড়ে কপালে, মাথা হেলিয়ে হাত বাড়িয়ে তুলে নেয় সেটা। ভ্রুজোড়া কুঁচকে রেখেই ভাঁজ খুলতে থাকে। ছাপার অক্ষরে লেখা ক্ষুদ্র চিরকুট, মনে প্রেরকের হাতের লেখা না দেখার প্রয়াস। যাই হোক, চিঠি দিয়েছে এই বেশি। তোমাকে ধ্রুব বলে সম্বোধন করবো না বর্ষণ, কোনটা বেশি পারফেক্ট বুঝতে পারছি না। সেই যাই হোক, আসল কথায় আসে। আগেরবার আমার ভুলের কারণে সব ধরে দিতে পেরেছে বলে কি নিজেকে খুব বড় ভাবছো নাকি অফিসার? বেশি উড়ো না, ঝড়ে পড়ে যাবে। আমার ছেলেকে ধরিয়ে দিয়ে যে ভুলটা তুমি করেছো তার জন্য তোমাকে পস্তাতে হবে। পরপর দুবার আমার ছুরির কবল থেকে তুমি বেঁচে গেছো, বিষ দিয়েও মারতে পারিনি। এবার কিন্তু মিস হবে না। শেষ হল এবার আমিই ফুটাবো। চিঠিটা পড়েই ঠোঁটের কোণে অদ্ভুত এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল ধ্রুবর। কেও ধ্রুব না বর্ষণ, দুটোই। বর্ষণ রায়ান ধ্রুব, র্যাবের বিশেষ ক্রাইম ইনভেস্টিগেটর, উচ্চপদস্থ কর্মকর্তা। তারই হাত ধরে বিজনেসম্যান ইফতিকার চৌধুরী অর্ধেক বিজনেস ডোবায় ডুবেছে। ধরা পড়েছে সাদা মুখোশের আড়ালে কালো কুৎসিত চেহারা। কালো বাজারির ব্যবসা ধরা পড়েছে র্যাবের হাতে। চিঠিটা কার পক্ষ থেকে এসেছে সেটা বেশ ভালো করেই জানে, কারণ তার ছেলে ইফতিকেই ইয়াবা সমেত ধরা খাইয়েছে ধ্রুব। আর গত দুবার ওর ওপর করা হামলাও যে ওনারাই সাজানো তাও বেশ বুঝতে পারছে। সে যাই হোক, ওসব রাস্তার কুত্তা অনেক ঘেউ ঘেউ করে, তাতে কারো কাজ থেমে থাকে না, কাজটা করতেই হয়। না হয় ওসব বেওয়ারাশি কুত্তার কামড়ে সাধারণ জনতাই ভোগে বেশি। আজ রাতেই কুষ্টিয়ার উদ্দেশ্যে বাসে চড়বেন লেবু মামারা। সেই উদ্দেশ্যেই নিজের লাগেজ গুছিয়ে নিচ্ছেন লতা। কাপড় চোপড় সব তুলে লাগেজের চেইন লাগালেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে যাবেন এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। ওয়াশরুমে যাওয়া ছেড়ে তড়িঘড়ি করে ফোনের কাছে এলেন। রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল তার শ্রদ্ধেয় বড় ভাইয়ের গলা। হ্যালো লতা, কোথায় তুমি? বাংলাদেশে। বাংলাদেশে যে আছো সেটা আমিও জানি, কিন্তু কোথায়? কানিজের কাছে শুনলাম খাগড়াছড়ি এসেছো। জি, আমি খাগড়াছড়িতে আছি। একটু ঘোরাঘুরির জন্য এসেছিলাম, চারপাশ দেখতাম। ও দেশে আবার দেখার মতো কি আছে? যত সব ময়লা আবর্জনার দেশ। কিছুটা তাচ্ছিলের গলায় বলে উঠতেই প্রতিবাদ করে উঠলেন লতা, তবে উগ্র ভঙ্গিতে নয়, যথেষ্ট স্বাভাবিক এবং শান্ত গলায়। ভুল বললে ভাইয়া, এটা ময়লা আবর্জনার দেশ নয়, অনেক সুন্দর একটা। চুপ কর, ও দেশ আমাকে চেনাতে এসো না। তার কথা শেষ করার আগেই প্রচণ্ড রেগে ধমক বসান উনি। তার ধমকে কি বলবে ঠিক বুঝতে পারেন না লতা। মিয়ে যাওয়া গলায় বললেন, আমি তোমাকে বাংলাদেশ চেনাতে আসিনি ভাইয়া, শুধু সত্যিটা বলতে চেয়েছি। তুমি কি এখন নিজেকে খুব সত্যিবাদী নারী ভাবতে শুরু করেছো, যে বড় ভাইয়ের মুখের উপরে দিয়ে কথা বলার সাহস দেখাও? আমি কোনো স্পর্ধা বা দুঃসাহস দেখাচ্ছি না। আমি শুধু জাস্ট শাট আপ লতা, মুখে মুখে তর্ক করো না। তুমি জানো আমি এটা সহ্য করতে পারি না। প্রতি উত্তরে আর কিছু বলার সুযোগ পান না লতা, চুপ করে থাকেন। কেননা কিছু বললেই হয়ে যাবে বেয়াদবি, তর্কের সামিল, যেটা তিনি করতে চাইছেন না। কিছুক্ষণ পর আবারও শোনা যায় তার বড় ভাইয়ের গলা। তিনি নিজের সততা বজায় রেখে বললেন, জেদ করে বাংলাদেশে গেছো, ঘুরেছো, ভালো কথা, কিছু বলিনি। তোমার কথা মেনেছি, ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। এখন সময় হয়েছে তোমার জায়গায় ফেরার, তোমার দেশে ফেরার। আমি চাই তুমি খুব দ্রুতই ইউএসএ ফিরে যাবে। এটা তোমার দেশ, ওখানেই তোমাকে মানায়। আমেরিকা আমার দেশ নয় ভাইয়া, আমার দেশ বাংলাদেশ। লতা, বড্ড বেশি কথা বলছো তুমি। আমি কিন্তু সহ্য করতে পারছি না। বারংবার ধমক খেয়ে চুপসে যান লতা। প্রতিবাদগুলো গলার কাছে দলা পাকিয়ে যায়, অথচ মুখে আর কিছু বলার সুযোগ পান না। তীব্র ক্ষোভটা বুকের ভিতরে চাপিয়েই নাতি স্বীকার করেন। আই এম সরি, মাফ করে দাও। ইটস ওকে, তবে নেক্সট টাইম এরকম ভুল করবে না। আরেকবার শাসিয়ে ওঠেন ভ্রাতা। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে ধীর গলায় বললেন, আমি কিন্তু তোমার সাথে রাগারাগি করার জন্য ফোন করিনি লতা। তুমি অহেতুক কথা পেঁচিয়ে রাগটা তুললে। যাই হোক, আমি লনার সাথে কথা বলেছি। লনা আর ওর হাজবেন্ড রেজাউল মিলে একটা ভালো ছেলে দেখেছে। ছেলে টেক্সাইসের ইউনিভার্সিটি অফ টেক্স প্রফেসর, রেজাউলের কলিগ। দেখতে শুনতে ভালো, ছবিও পাঠিয়েছে আমাকে। ভালোই। আমার আর তোমার ভাবির পছন্দ হয়েছে। আমরা চাইছি তোমরা কথাবার্তা আগাতে চাও,
কিন্তু আমি তো বলছি আমি এখন বিয়ে করব না, আমি ট্রাভেলিং করব দেশে দেশে। তুমি বোকার মতো স্বর্গে বাস করছো লতা। বোকারা স্বর্গ কি সেটা জানে তো? ইংরেজিতে যাকে বলে ফুল অফ প্যারাডাইস। দেশ বিদেশে ঘুরে ব্যয় করার মতো সময় তোমার নেই। লেখাপড়া শিখে চাকরি বাকরি করোনি, কেরিয়ার নিয়ে তোমার চিন্তা নেই। এমন ছেলে মানুষই আমি অনেক সহ্য করেছি। আর না, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর একটাও বাড়তি ঝামেলা বা অজুহাত দেখাবে না। কাল সকালেই বাড়ি ফিরে যাবে। কানিজাকে নিয়ে কাল পরশুর মধ্যে ইউএসএ প্লেনে উঠবে। কানিজা না গেলে থাক, তুমিই আসবে, দ্যাটস ফাইনাল। কিন্তু ভাইয়া, নো মোর ওয়ার্ডস, সি ইউ। বলেই লতাকে আর কোনো কিছু বলার সুযোগ দিলেন না, ফোনটা কট করে কেটে দিলেন। লতা হতভম্ব চাহনিতে চেয়ে রইলেন স্ক্রিনের দিকে। তবে তার সময়ও ফুরিয়ে এলো। সময় এলো আবার খাঁচায় বন্দি হওয়ার। তবে কেন এই সাময়িক মুক্তি মিলেছিল? কেন এই সাময়িক আনন্দ তার জীবনে এসে এলোমেলো করে দিল? মুক্তির আনন্দ যে এত প্রখর তা তো আগে জানতেন না তিনি। জানলে নিশ্চয়ই এই অনাকাঙ্ক্ষিত জেদ দেখিয়ে তিনি বাংলাদেশে পা রাখতেন না, আর ক্ষণিকের স্মৃতি নিয়ে তাকে এভাবে ফিরেও যেতে হতো না। এ কি বিদেশিনী লতা, আপনি এখনো রেডি হননি? ক্ষণকালের জন্য যে কল্পনা রাজ্যে উনি প্রবেশ করেছিলেন তা থেকে তাকে বের করে আনলেন লেবু মামা। অনন্যা দিন হলে অন্যাকে বিদেশিনী বলে সম্বোধন করলেও নিশ্চয়ই এক প্রস্ত ঝগড়া করতেন, কিন্তু আজ মামাকে কিচ্ছুটি বললেন না। কেমন নিষ্প্রভ চাহনিতে মামার দিকে তাকালেন। তার পরনে ফুল হাতা তোলা হাইওয়েই শার্ট আর মেটে রঙের গার্বার্ডিন প্যান্ট, মাথায় স্টাইলিশ হ্যাট, তার উপরে বিশেষ কায়দায় সানগ্লাস। তার এই রাতের বেলায় লোকটা সানগ্লাস কেন লাগিয়েছে? স্বাভাবিক সময় হলে নিশ্চয়ই এই প্রশ্নটা করা হতো, কিন্তু আজ বিষয়টা চোখে লাগলো, কিছু বললেন না। কেমন উপেক্ষা করে গেলেন। তার এমন চাহনি দেখে কিছু বুঝে উঠতে পারলেন না লেবু মামা। বললেন, কি হলো, কথা বলছেন না যে? আবারও একবার ওনার দিকে দৃষ্টি ফেরালেন লতা। এখনও দৃষ্টি তার নিষ্প্রভ। খুব ধীরে এবং শান্ত ভঙ্গিতে মুখ নাড়ালেন, যেন কিছু একটা বলছেন, কিন্তু কিছু শোনা গেল না। মামা বিস্ময়ে তাকিয়ে রইলেন তার ভাব বোঝার জন্য। খানিক বাদে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলেন, আমি যাচ্ছি না লুৎফর সাহেব। সে কি, কেন? হঠাৎ বোকার মতো করে তাকালেন, যেন বুঝতে পারছেন না লতা রসিকতা করছে কিনা। লতা আগের মতো কণ্ঠেই বললেন, ভাইয়া কল করেছিল, আজই ফিরে যেতে বলেছে। আপনি কাউন্টারে খোঁজ নিন লুৎফর সাহেব, আমি আজই ফিরে যাব। কথাটা বলেই কেমন চোখে তাকালেন। মামা সামান্যটুকু নড়লেন না। আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন বিদেশিনী লতার দিকে। মনের ভেতর দুশ্চিন্তারা দলা পাকিয়ে উঠল। বাড়ি যেতে বলেছে কেন? ওদিককার সব খবর ভালো তো না, কি কারো কিছু আটকে উঠে বললেন, হঠাৎ ফিরে যেতে চান, কি হয়েছে? কোনো দুঃসংবাদ? দুঃসংবাদও না, আবার সুসংবাদও না, আমার বিয়ে ঠিক হয়েছে। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিয়ে চুপ করে গেলেন উনি। মামা চকিত দৃষ্টিতে তাকালেন। মুহূর্তের মধ্যেই তার পৃথিবী থমকে গেছে। লতাকে নিয়ে তার সমস্ত স্বপ্নই যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে। মস্তিষ্ক হ্যাং হয়ে গিয়ে বোবার দৃষ্টিতে তাকালেন। কিছু হয়তো বলতে চাইলেন, কিন্তু বলতে পারলেন না। চারিদিকে বিস্তীর্ণ সবুজ, ঘন ঘন গড়ে ওঠা গাছ আর মাঠের সবুজে মিলিয়ে রাশি রাশি সবুজ। ওপরে নীল আকাশে উজ্জ্বল সূর্য তার কিরণের ঝিলিক দিয়ে উঠেছে প্রতিটি গাছপালা। প্রকৃতির এই নীরব নিস্তর রূপ উপভোগ না করে ক্ষিপ্ত হয়ে হেঁটে যাচ্ছে একদল সৈনিক। কালো পোশাকধারী, সাথে উন্নত শস্ত্র, সেফটি জ্যাকেটের উপরে লেখা র্যাব। সবার আগে ছুটছেন ক্যাপ্টেন, ভীষণ ক্ষিপ্ত গতিতে আবার সন্তর্পণীয়। কোনো মতেই যেন শত্রুপক্ষ তাদের উপস্থিতির কথা আগে থেকে টের পেয়ে না যায়। পেয়ে গেলেই পালানোর পায়তারা করবে, আর একবার পাখি হাতছাড়া হয়ে গেলেই সর্বনাশ। হয়তো এখানকার পাততারি গুটাবে ঠিকই, কিন্তু আবার তারপরই অন্য কোথাও তাদের গোপন কারবার চলবে। সেটা করলে তো আর তাদের চলবে না জিরো টলারেন্স নীতি। তো তাদের এই শিক্ষা দেয় না? তাদের নীতিটা অনেকটা ধর তক্তা মার পেরেক টাইপের। মানে ধরো তাদের ঢুকাও জেলে। তাই এই ড্রাগ ডিলারদের কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। একে একে বেশ কয়েকটা পাহাড় ডিঙিয়ে ফেলল ওরা। ঘন সবুজ গাছপালা ভেদ করে পৌঁছে গেল একটা খোলা জায়গায় সামনে। এখানটায় আসতেই চোখ ধাঁধিয়ে গেল যেন সবার। আকাশে সূর্যের উজ্জ্বল আলোয় মাঠের উপর চাষ করা ছোট ছোট চারা গাছগুলোকে অন্যরকম লাগছে। গাছের আগায় ফুটে থাকা লাল লাল পপি ফুলগুলোর আপন দীপ্তিতে জ্বলছে যেন। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল ক্যাপ্টেন। তার সাথে সাথে দলের বাকি সদস্যরাও তীক্ষ্ণ দৃষ্টিতে দূরে ওই কুঁড়ে ঘরটা দেখতে পায়। ঘরের দুপাশে, মানে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, ওখানে কে? দুটো লোক না? হাতে কি রাইফেল?
এক ঝলকে দলের বাকিদের দিকে তাকালেন উনি, চোখ আর ঠোঁট নাড়িয়ে কি যেন পরামর্শ করলেন। তারপর ডান হাতে মাথার চারপাশে ঘুরিয়ে কাকে কাকে যেন একটা বিশেষ নির্দেশ দিলেন। যাদের নির্দেশ দেওয়া হলো তারা প্রায় সঙ্গে সঙ্গেই এগিয়ে গেল কাজে, আর বাকিরা ছুটল তার পিছু পিছু। ঘড়ি কাটায় সময় খুব বেশি না, মাত্র 28 মিনিট। এর মধ্যেই জায়গাটা নিজেদের কবজায় নিয়ে নেয় র্যাবের লোকেরা। কয়েক মিনিটের একটা খণ্ডযুদ্ধের মাধ্যমে পরাজিত করে সন্ত্রাসীদের। গোলাগুলিতে দুর্ভাগ্যবশত র্যাবের আহত হয়েছে কয়েকজন। হতাহতের কোনো খবর নেই, আর ওই পক্ষের একজনের স্পট ডেড, আর 2-3 জনের হাতে পায়ে গুলি লেগেছে। উদ্ধার হয়েছে 575 পিস ইয়াবা, 1 কেজি 600 গ্রাম ক্রিস্টাল ম্যাথ, 8টি রাইফেল, আরও কিছু গোলা বারুদ। আধ ঘন্টার মধ্যেই দুটো জিপকে আসতে দেখা গেল। ওদের হ্যান্ডকাপ লাগিয়ে জিপে তুলে দিলেন ক্যাপ্টেন। বাজেয়াপ্ত করা জিনিসগুলো জিপে তোলা হলো। সর্বশেষ একখানা ম্যাচের কাঠি ঠুকে আগুন ধরিয়ে দিলেন খেতে। ধাউ ধাউ করে জ্বলে উঠল সমস্ত মাঠ। যেটা নিষিদ্ধ, সেটা যতই সুন্দর হোক না কেন, সেটা নিষিদ্ধ, বেআইনি। আর বেআইনি কোনো কিছুর অস্তিত্ব তারা রাখতে পারেন না, সেই ক্ষমতা তাদের দেওয়া হয়নি। তাই নিজে দাঁড়িয়ে থেকে ছাই করে দিলেন ক্ষেতটা। কে কাকে হুল ফোটাবে সেটা পরে ভাবা যাবে, আপাতত সামনের ধাক্কাটা সামলান। আর একটা কথা, আমি আপনার মতো নর্দমার মাছি না যে ভোবো করতে হুমকি দেব। আমি সিংহ, সিংহের হিংস্র থাবায় চাপকে মেরে ফেলা আমার অভ্যাস। আর ধ্রুব কাউকে ছাড় দেয় না, মাইন্ড ইট। চিঠিটা পড়ার সাথে সাথে রাগে চোয়াল শক্ত হয়ে গেল ইফতেখার চৌধুরীর। কঠিন দৃষ্টিতে আরেকবার চিঠির লেখাগুলোর দিকে তাকিয়েই হঠাৎ দুমড়ে মুচড়ে ফেললেন। দুহাতের চাপায় পিষ্ট করে দাঁত কটমট করতে করতে ছুঁড়ে মারলেন ঢিলটাকে। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে ওই ধ্রুব নামক শয়তানটাকে ধরে আচ্ছা মতো পিটাতে। বেটার সাহস কত বড়, তাকে বলে কিনা মাছি, বলে কিনা থাবায় চাপড় মেরে ফেলবে। শালা আয় না, আয় একবার দেখি তোর বুকে কত দম। প্রচণ্ড রাগে যখন দিশেহারা হয়ে গেছেন, তখন হঠাৎ করেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। চরম রাগান্বিত হয়ে পকেটে হাত চালান। ব্লেজারের পকেটে না শার্টের পকেট, না প্যান্টের পকেটে রয়েছে সেটা। বেশ দম্বের সাথে সেটা বের করলেন। মুখটা এখনও রাগের কারণে রক্তিম বর্ণ ধারণ করা। ফোনটা রিসিভ করেই দাম্ভিকতার সাথে বললেন, বল কি হয়েছে? বস সর্বনাশ হয়ে গেছে আমাদের। বলে কাঁপতে থাকে ওপাশের লোকটা। বাকি কথা বলার সাহস খুঁজে পায় না, তাই দেখে ধমকে ওঠেন উনি। কথা না বলে চুপ মেরে আছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, ধমক খেয়ে কেঁপে উঠলেন খবরদাতা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আমাদের খাগড়াছড়ির চালানটা রাজাবের হাতে ধরা পড়েছে বস। 575 পিস ইয়াবা, আইস, ওখানকার লোক লস্কর সবেন কেউ পালাতে পারেনি। শুনলাম মরেছেন নাকি কয়েকটা। ইউ ব্লাডি বিচ। রাগে চিৎকার দিয়ে উঠলেন ইফতেখার চৌধুরী। আছাড় দিয়ে হাতের ফোনটা ভেঙে ফেললেন। শুধু তাতেই ক্ষান্ত হলেন না, সেটা যখন মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন পা দিয়ে মারা দিতে থাকেন। প্রচণ্ড পিষ্টনে ফোনটাকে একেবারে ধূলিসাৎ করে দিতে চান। ধ্রুব এই একটা বজ্জাতের জন্য তার এত লস। কয়েকদিন আগে তার বস্তিতে রেড পড়া, তার ছেলে ইফতিকে র্যাবে ধরে নিয়ে যাওয়া, আর আজ বিরাট বড় চালান হাতছাড়া হয়ে যাওয়া। একের পর এক ধাক্কা এসেই যাচ্ছে তার ব্যবসায়িক জীবনে। কোটি কোটি টাকার ক্ষতি। সব হচ্ছে কার জন্য? ওই হাড়ে বজ্জাত ছেলেটা ধ্রুবর জন্য। বর্ষণ রায়ান, ধ্রুব, তোকে কিছুতেই ছাড়বো না আমি। রাগে অন্ধ হয়ে হাতের কাছে যা পেলেন তাই ছুঁড়ে মারলেন মেঝেতে। নিজের ল্যাপটপ, অফিসের ফাইল, কেবিনের চেয়ার টেবিল সব তছনছ করতে শুরু করলেন। হিতাহিত জ্ঞান হারিয়ে একসময় মেঝেতে বসে পড়লেন। দুহাতে চুল খামচে দাঁতে দাঁত চেপে ধরে রইলেন। রাগটাকে সামলে দিতে চাইছেন কি একটু ঠান্ডা হওয়া দরকার। ওই ধ্রুবকে একটা শিক্ষা উনি দিয়েই ছাড়বেন। তাতে যদি ওনার ফাঁসি দড়িতে পড়তে হয় উনি পড়বেন, কুছ পরবা নেই। তারপর হঠাৎ কি যেন মনে করে উঠে দাঁড়ালেন। অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল তার কুৎসিত ঠোঁটের কোণে। ধ্রুবকে মারার এক পৈশাচিক পরিকল্পনা করছে মস্তিষ্কে। সেটা সফল হলেই শান্তি পাবেন উনি। বেটা ধ্রুব, এবার তুই পালাবি কোথায়? তোর মৃত্যু আমার হাতে। এখন শুধু সময়ের অপেক্ষা ভেবে কেবিন থেকে বেরিয়ে গেলেন উনি। কয়েকটা দিন পেরিয়ে গেছে। আবেদিন পরিবারে এখন সব শান্ত, কারণ অনন্যা এখন সুস্থ। সে আগের মতো ভার্সিটিতে যায়, সবার সাথে বসে কথা বলে, সবসময় হাসি খুশি থাকে। ওকে নিয়ে জোহরা বেগমের মনে যে উত্তেজনা আর উদ্বেগে তৈরি হয়েছিল তা এখন কেটে গেছে। মেয়ে তার আবার স্বাভাবিক আচরণ করছে, কিন্তু একটা প্রশ্ন তো তখনও থেকে যায়, অনু কি আসলেই সুস্থ হয়েছে? ধ্রুব নামক যে ভূত তার মাথায় চেপেছিল তা কি ঘাড় ছেড়ে বিদায় নিয়েছে? এর সঠিক সত্যতা আসলে কে জানে?
না, ধ্রুবকে সে ভুলে যায়নি, মনে রেখেছে। কারণ ওর মন ছুঁয়েছে সে, তার নামে ভালোবাসাটা হৃদয়ে লালন করেছে, কিন্তু জানতে দিচ্ছে না কাউকে, হয়তো আর কখনো দিবেও না। সেদিন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে আসার পর এক অন্যরকম পরিবর্তন হয় অনন্যার ভেতর। মানসিক রোগ বিশেষজ্ঞ পদবীর আখ্যা পাওয়ায় ওই লোকটার সঙ্গে কথা বলে যেন ওর চিন্তা ভাবনার আমূল পরিবর্তন হয়। সেদিন তার চেম্বারে জোহরা বেগমকে বাইরে পাঠিয়ে দিয়ে অনন্যার দিকে ফিরলেন ডাক্তার। ফাইলটা উনি আগেই দেখেছেন, তাই বাড়তি কোনো কথাবার্তার ঝাঁকিতে গেলেন না। খুব সহজে এবং সাবলীলভাবেই আসল কথাটা পারলেন, বললেন, তোমার ফাইলটা আমি দেখেছি অনন্যা, সরি তুমি করেই বললাম, বয়সে অনেক ছোটই হবে। ইটস ওকে। মৃদু কণ্ঠে জবাব দেয় অনন্যা। উনি আবারও বললেন, তোমার ফাইলে বিশেষ কোনো রোগের কথা উল্লেখ করা নেই, সাময়িক বিষণ্ণতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে তোমার মায়ের সাথেও আমি কথা বলেছি, উনি আমাকে যেটা জানিয়েছেন সেটা একটা ছেলেজড়িত ব্যাপার। আচ্ছা, তুমি কি ছেলেটাকে ভালোবাসতে? প্রশ্ন শুনে ভয়ার্ত চাহনিতে ডাক্তারের দিকে তাকালেন, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি বসতাম, কিন্তু কিন্তু তুমি কি বলতে অস্বস্তি বোধ করছো? দেখো, আমি একজন ডাক্তার, বয়স এবং অভিজ্ঞতার কারণেই আমার আজকের এই অবস্থান। একজন ডাক্তার হিসেবে নয়, অ্যাজ এ ফ্রেন্ড তোমার কাছে জানতে চাইব তোমার সমস্যার কথা। তুমি ঠিকঠাকভাবে সব উত্তর দিলেই আমি আমার কাজটা করতে পারবো। তুমি মনে হয় আমার কথাগুলো বুঝতে পেরেছো। প্লিজ আমাকে সবটা খুলে বলো, ভয় পেও না। এরপর অনেকটা সময় পর অনন্যা ওনাকে সবটা খুলে বলে, যদিও তাতে সময় নাই অনেক, কিন্তু তারপরও নিজের মুখে সবটা বলে যেন শান্তি পায়। বিষয়টা মনোযোগ দিয়ে শুনতে থাকেন ডাক্তার। প্রতিটা ব্যাপারই নিজের মতো করে বোঝার চেষ্টা করেন, নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে চিন্তা করেন। অতঃপর বললেন, অনন্যা, তুমি কি জানো তুমি অনেক বেশি সরল? বলেই ওর দিকে তাকালেন। ও চোখ নামিয়ে মাথা নেড়ে সায় জানায়। সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন উনি। ধীরে সুস্থে বললেন, ভালোবাসা কোনো অপরাধ নয় অনন্যা, তাই তুমি যে ছেলেটাকে ভালোবাসো বা ভালোবেসেছো সেটাও অপরাধ নয়। আবার ওই ছেলেটা যে না বলে হারিয়ে গেল, এটার দায়ও তোমার নয়। তাহলে তোমার সমস্যাটা আসলে কোথায়? দেখো, তোমাকে নিয়ে তোমার বাবা মার একটা স্বপ্ন আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, খুব ধনী না হোক, কিন্তু তারপরও একটা ভ্যাগাবন্ড ছেলের সাথে তারা তোমাকে নিশ্চয়ই মেনে নেবে না। এটা অবশ্যই তাদের ভুল ইচ্ছা কিংবা দোষ নয়, এটা তাদের অধিকার। আর কিছু না হোক, তোমাকে তারা কখনোই দুঃখী দেখতে চাইবেন না। তুমি এখন মানসিক বিষণ্ণতায় ভুগছো ওই ছেলেটাকে নিয়ে, যাকে তুমি ভালোবাসো, কিন্তু বলতে পারোনি। বলতে পারলে কি হতো? তোমার পরিবার মানতো কি না আমি জানি না, কারণ সেটা নয়। কিন্তু একটু ভাবো তো, তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসার চেয়ে তোমার পরিবারের ভালোবাসা বেশি কিনা কম? ধরো তুমি ওই ছেলের ভালোবাসায় বুঁদ হয়ে পালিয়ে গেলে, তখন কি হতো? আমি এ ব্যাপারে কিছু বলবো না, এটা তোমায় ভাবতে হবে। ভাবো, তোমাকে সবসময় বর্তমান নিয়ে ভাবতে হবে, অতীত বলে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। সেজন্য ধ্রুবকেও বলতে হবে। আমি জানি বলা যতটা সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন, কিন্তু কঠিন হলেও কাজটা তোমাকে করতে হবে। অ্যাটলিস্ট ওকে বলতে না পারো, ওকে নিয়ে চিন্তা করা বাদ দাও। হাসো, খেলো, কাঁদো, কিন্তু বিষণ্ণতায় ডুবে যেও না। তোমার মন, তোমার ভালোবাসা তোমার কাছে, ওটা কেউ তোমার কাছ থেকে ছিনে নিতে পারবে না। তুমি ধ্রুবকে ভালোবাসতে চাইলে কেউ তোমাকে বাধা দিবে না, কিন্তু তাই বলে ওকে ভালোবেসে নিজের ক্ষতি করো না। নিজেকে সময় দাও, যত্ন দাও, ভাগ্যে বিশ্বাস রাখো। ধ্রুব তোমার ভাগ্যে থাকলে তুমি তাকে পাবে নিশ্চয়ই। ডাক্তারের কথা অনু রেখেছে, ধ্রুবকে বলে না গেলেও আপাতত ওকে নিয়ে ভাবছে না, মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। যদিও খুব ভালো করে জানে ধ্রুবকে ভোলা ওর পক্ষে অসম্ভব, তবুও করছে। ওর এই সামান্য ত্যাগের জন্য যদি আর সবাই খুশি থাকে তো থাক, ক্ষতি কি? ল্যাপটপের সামনে বসে আছে প্রদোষ। একটা মেইল আসার অপেক্ষায় আছে সে। মেইলটা আসবে চিফ স্যারের কাছ থেকে। এই চিফ স্যার ওকে দেখতে পারে না, তাতেই যদি ফিরতি মেইল পাঠাতে দেরি করে তবে যে ওর খাড়াই মরণ তা বেশ ভালোই জানে। কাল বিকালের ওই অপারেশন নিয়েই কথা বলবেন স্যার, তার সব ডিটেলসগুলো নেবেন হয়তো। ইনফরমেশনে একটু ওলটপালট আর উপস্থাপনে একটু গরমিল করলেই সোজা গর্দান। এর রিস্ক আর কেই বা নিতে চায়? সেদে গিয়ে গলায় ফাঁসি পড়ার আর ইচ্ছে থাকে না।
ভাবতে ভাবতেই টুং করে নোটিফিকেশন আসে। তড়িঘড়ি করে চেক করার জন্য হাত বাড়ায়। প্রথমে চিপসারের মেল, গভীর একগ্রতার সাথে সেটা পড়ে নিয়ে ফিরতি মেল টাইপ করতে বসে। হেই বসন, খবর কি তোর? অনেকটা সময় পর ধ্রুবের ঘরের সামনে এসে দাঁড়াতে দেখা যায় প্রদোষকে। ধ্রুব পাঞ্জাবি পরে তৈরি হচ্ছিল, কোথায় যেন যাবে। প্রদোষকে দেখেই মৃদু হাসলো, বলল, কি রে, তোর খবর কি? খবর তো জাক্কাস। চিফ স্যার মেল করেছিলেন, এবার মনে করে একটা অ্যাওয়ার্ড পেয়ে যাব। তুই তো মেলা পেয়েছিস, এবার আমিও পাবো। ভীষণ খুশি খুশি লাগে ওকে। ধ্রুবের দিকে এগিয়ে উচ্ছ্বসিত গলায় আরো খবর দিতে থাকে। চিফ স্যারের কাছে ছুটি নিতে চেয়েছিলাম জানিস, কিন্তু আমার চাওয়ার আগে স্যার নিজেই খুশি হয়ে ছুটি দিয়ে দিলেন। আমি তো ভাবছি আজই ফিরে যাব, তুই কি বলিস? আজই? একটু তাড়াতাড়ি হয়ে যায় না? কি দরকার এমন? দরকার নেই মানে? এখানে থেকে আমার লাভ আছে কোনো? কোথায় ভেবেছিলাম খাগড়াছড়ির পাহাড়ি মেয়েদের মধ্যে থেকে একজনকে ধরবো, পটিয়ে বিয়ে টিয়ে সেরে হানিমুনের জন্য যাব কাশ্মীর। সেখানে নাকি কিচ্ছুটি হলো না। আর কোন দুঃখে থাকবো আমি এখানে? এর চেয়ে তো বাসায় বসে স্যান্ডউইচ গেলা ভালো রে। ভালো তো হবেই, যেখানে খাওয়া সেখানেই তো তুই, তাই না? ফোরন কাটে ধ্রুব। ব্যাপারটায় গায়ে মাখে না প্রদোষ। পকেট থেকে ফোনটা বের করতে করতে বলে, ছুটি তো পেলি, তাই এবার বল কি করবে? ঢাকা ব্যাক করবে না আবার কোথাও ডুব মারার প্ল্যান আছিস? ফিরলে চল একসাথে যাই, বিকেলে বাস আছে একটা, টিকিট বুক করি। না রে, যাব না। নিসর্গকে পেয়েও উপভোগ না করলে রাগ করবে না মা জননী? থাকি কয়েকটা দিন এখানে। বাদশাদে ধ্রুব। প্রদোষ মুখ বাঁকিয়ে বলল, ওরে আমার নিসর্গ প্রেমিক রে, সত্যি করে বলতো, প্রকৃতির দেখা না মেয়ে পটানো, কোনটার জন্য এত তোলা? বলেই ভ্রু নাচায়। ধ্রুব বাম হাতে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, কি যে বলিস না তুই, কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এই সময় এমন পাঞ্জাবি পরে সেজে গেজু কোথায় যাচ্ছিস? মেয়ে পড়ানোর জন্য? আরে ধ্যাত, চুপ কর তো তুই। আমি শুধু এমনই একটু বেরোবো, তাই আবার কি না কি? আচ্ছা বুঝেছি, যা বেরিয়ে আয়, আমিও যাই, প্যাকিং শুরু করতে হবে। আর কোনো প্রতিউত্তর না করে বেরিয়ে যায় ধ্রুব। প্রদোষও বেরিয়ে যাবে। হঠাৎ কি মনে পড়তেই দাঁড়িয়ে গেল, ইতস্তত করে বলল, বর্ষণ, তুই আর ওনার শহরে যাবে না, তোর মন ছুঁয়েছে যে, তার জন্য। অনন্যার নামটা শুনতেই এক মুহূর্তের জন্য কি যেন হয়ে যায় ধ্রুবের। তৎক্ষণাৎ পা থামিয়ে মাথা ঘুরিয়ে তাকায়। মলিন হেসে বলল, সে কি আমার অপেক্ষায় আছে যে আমি যাব, যে আমার মন ছুঁয়েছে? সে কি জানে সেই কথা? আর আমি কি তার মন ছুঁতে পেরেছি তা তো জানি না। তবে ফিরবো সেথায় কোন আশায়? ছেলেটার মন খারাপ হয়ে গেছে সেটা বুঝতে পারে প্রদোষ। প্রতিউত্তরে যুক্তি দেখানোর জন্য জুৎসই কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তবুও বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে, ওখানে না গেলে কি করে জানবি সে খবর? এমনও তো হতে পারে মন ছোয়ারির খেলায় দুজনে জিতেছিস, অথচ প্রতিপক্ষের আশায় কিছু বলছিস না। হতে পারতো, তবে হয়নি। হলে অবশ্যই। বাকিটা বলতে আর ইচ্ছে করে না। কি দরকার সবকিছু বলার? আসার আগে করিম চাচার কাছে অনন্যার নামে একটা চিঠি রেখে আসে, যাতে সে খোঁজ করলে পায়। সেখানে ওর কন্ট্যাক্ট নাম্বার ছিল, যদিও সহজ ভাষা না, একটু জটিল করে। তবুও সেটা ওর বের করে ফেলার কথা, অথচ অনন্যা নাকি ওর খোঁজেই আসেনি। আবারও হতে পারে এসেছে, কিন্তু ওকে পায়নি। পেলে নিশ্চয়ই একবারের জন্য হলেও কল করতো ওকে। নিজের সেলফোনটা হাতে নিয়ে অনন্যার ঘরের উদ্দেশ্যে ছুটছেন জোহরা বেগম। দরজার কাছে এসেই দেখতে পেলেন রিডিং টেবিলের সামনে বসে আছে অনন্যা। সামনে খোলা বইয়ে তার দৃষ্টি নিবদ্ধ। একবার ভাবলেন ডাকবেন কি না, পড়ার সময় ডিস্টার্ব করা কি ভালো। আবার কি যেন ভেবে হাতের ফোনটার দিকে তাকালেন। না, ডাকতেই হবে। বড্ড টেনশন লাগছে তার। উদ্বিগ্ন গলায় বললেন, অনু, ব্যস্ত নাকি মা? ডাক শুনেই ফিরে তাকালো অনন্যা। এক পলক মাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন। তার চেহারায় কেমন যেন উদ্বেগ প্রকাশ পাচ্ছে। কপালের কাছে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁট দুখানা কাঁপছে। হঠাৎ কি হলো? অবাক কণ্ঠে বলল, কি হয়েছে মা? তোর মামার কোনো খোঁজ পাচ্ছি না রে। কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিলেন উনি। ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসলেন। তার কথাটা শুনেই যেন চমকে উঠলেন ও। লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বললেও, কি এসব কি বলছো মা?
বলতে বলতেই এগিয়ে এসে মার কাছে দাঁড়ালো। জোহরা হাতের ফোনটা দেখিয়ে মাথা নেড়ে বললেন, গত পরশু থেকে ট্রাই করছি, তোর মামার নাম্বারে কল ঢুকছে না। ভাবলাম পার্বত্য জায়গা তো, নেটওয়ার্কের ঝামেলা। কাল সারাদিন করলাম, আজও করলাম, রিং হলো না। বলছে নাম্বারটা নাকি সুইচ অফ। এসব কি কথা বলতো মা? লেবুর নম্বরে কেন বন্ধ থাকবে? কথাটা শুনে অননার কাছেও কেমন যেন খটকা লাগলো। 3 দিন ধরে কোনো খোঁজ নেই, মোবাইল বন্ধ। মামা তো কখনো ফোন বন্ধ করে রাখেন না। তাহলে কোনো বিপদ হলো না তো ভেবেই নিজের ফোনটার সন্ধান করলো সে। বালিশের পাশে সেটাকে দেখতে পেল। কল লাগালো লেবু মামার নাম্বারে। রিং হওয়ার আগেই জানিয়ে দেওয়া হলো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ফোনটা যথারীতি বন্ধ। ও বিরক্ত হয়ে আবারও কল লাগালো, একে একে বেশ কয়েকবার। লাভের লাভ কিছুই হলো না, কলটা মামার কাছে পৌঁছলোই না। ব্যস্ত হয়ে লতার নাম্বারে কল করলো। অবাক কাণ্ড, এটারও সেই একই কেস, একসাথে দুজনের নাম্বার বন্ধ। তাজ্জব কি বাত। ওর ফোন করা দেখে আগ্রহী চোখে তাকিয়েছিলেন জোহরা। উদ্বিগ্ন গলায় শুধালেন, রিং হয়েছিল। হতাশায় মাথা নাড়ে অনু। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল, কি জানি কি হলো, একসাথে দুজনের নাম্বারই বন্ধ। 3 দিন ধরে খোঁজ নেই। আচ্ছা, এর আগে লাস্ট কবে মামুর সাথে কথা হয়েছিল তোমার? কথা বলতে কেমন, নিয়মিত খোঁজ দিত মামু? প্রতিদিনই তো হতো। তোর মামু বলতো কোথায় কোথায় বেরোলো, কি কি দেখলো। হঠাৎ বাবাকে জানিয়েছো? বাবা কি বললেন? কত বাবা আবার কথা। উনি সংসার নিয়ে কোনো মাথা ব্যথা দেখেছে কোনোদিন? 3 দিন ধরে বলছি লেবুটার একটু খোঁজ নিয়ে দাও না, বলে কি না নেট প্রবলেম। আরে বাবা, নেট প্রবলেম হলে ফোন কেন বন্ধ দেখাবে? জয়নাল আবেদিনের উপর নিজের সুপ্ত ক্ষোভ ছাড়তে থাকেন। কথাগুলো শুনে চিন্তায় পড়ে যায় অনন্যা। তার মামু নিখোঁজ, অথচ তারপরও তার বাবা চুপ নীরব দর্শক হয়ে বসে থাকবেন। পার্বত্য অঞ্চলগুলো তো ভালো না, অধিকাংশই নৃগোষ্ঠীর দখলে। হামেশাই ডাকাতি হয়, আবার জলচ্যুত হয়ে বনে হারিয়ে যাওয়া, পা পিছলে পাহাড় থেকে পড়ে যাওয়া, কত রকমের বিপদই তো আছে। এসব কি একবারও ভেবে দেখবেন না উনি? তার একমাত্র মামুর প্রতি কি কোনো মমতাবোধ নেই? না হয় তিনি সংসার থেকে চিরকাল বিচ্ছিন্ন, কোনো খোঁজ খবর রাখেন না, তাই বলে বাড়ির একটা সদস্য হারিয়ে যাবে সেখানেও তার কোনো দায় থাকবে না? তা তো ঠিক না, অন্যায়। হঠাৎ ডুকরে ওঠেন জোহরা। ওর হাত ধরে কেঁদে উঠে বললেন, আমার একমাত্র ভাইটা কোথায় হারালো বলতো? দুনিয়াদারির খোঁজ রাখে না। এখানে গিয়ে কি হয়ে গেল কে জানে। আমারই ভুল, ওকে কেন পাঠালাম আমি? ওইদিকে লতা মেয়েটাও বিদেশি, এদেশের কিছুই চেনে না। কোন বিপদে পড়লো আল্লাহই জানে। অনুরে, কি হলো ওদের? ঘড়ির কাঁটায় তখন সময় 12টা। চৌধুরী বাড়ি তখন নিস্তব্ধ। সন্ধ্যার দিকে বেশ খানিকক্ষণ মদ্যপান করে নিজের শোবার ঘরে এখন ঘুমোচ্ছেন ইফতেখার চৌধুরী। বাড়ির চাকর বাকরেরা যে যার মতো ঘুম পরিবেশ তখন তন্দ্রাচ্ছন্ন। তখন হঠাৎ সদর দরজায় কার যেন করাঘাত। বেশ কবার শব্দ হলো, কলবেল বাজলো, ভেতর থেকে সাড়া দিল না কেউ। শেষমেশ বাধ্য হয়েই দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন আগন্তুক দল। রাইফেলের বার দিয়ে কয়েকটা বাড়ি দিতেই হাঁ হয়ে খুলে গেল দরজা। ভেতরে অনুপ্রবেশ ঘটল কালো পোশাকধারীদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একদল সৈন্য। বুর্জুদার খটখট শব্দ তুলে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন তারা। ক্যাপ্টেন জোর গলায় বললেন, ইফতেখার চৌধুরী, আপনি কি বাসায় আসেন? আমরা একটা বিশেষ কাজে এসেছি, আপনি একটু নিচে নামবেন কি মিস্টার ইফতেখার চৌধুরী? ডাকাডাকির তুমুল কলরবে উঠে আসে চাকর বাকরের দল। র্যাবের লোক দেখে একদল ভীতু হয়ে দাঁড়িয়ে থাকে এক কোণে, মুখে রা নেই। অন্য দল আবার ছুটে যায় মনিবের ঘরে, তড়িগড়ি করে ডাকতে থাকে বেঘরে ঘুমানো ইফতেখার চৌধুরী সাহেবকে। ডাকাত পড়ার মতো হারে হারে গোল গোল যোগে শুনে হুড়মুড়িয়ে উঠলেন উনি। লাফ দিয়ে উঠে চোখ কষলে ঘটনা শুনলেন র্যাব এসেছে এই মাঝরাতে। কেন? কিছুটা চিন্তা, কিছুটা দর্প নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। কি ব্যাপার? আপনার নামে ওয়ারেন্ট এসে, ইউ আর ইনভলভ ইন ড্রাগ ডিলিং। অলরেডি আপনার বাড়ি তালাশ হয়ে গেছে। আমরা বিয়ার আর ওয়াইনের বেশ কিছু ক্যান পেয়েছি, ইভেন এলসিও আছে। মাদক দ্রব্য আইন অনুযায়ী আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এসব কি বলছেন আপনি? আমার বাড়িতে চিল্লাচিল্লি করার চেষ্টা চালান চৌধুরী। ভয় দেখান, কিন্তু লাভ হয় না। বেশ রূঢ় আচরণ করেই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয় ওরা। মাঝরাতে ধরে নিয়ে যাওয়া হয় হেডকোয়ার্টারে।
সকালে বাসে ঢাকা যাওয়ার জন্য রিসোর্ট থেকে বেরিয়ে আসে প্রদোষ। কাল বিকেলে ফিরে যাবার মতো কোনো বাসই ধরতে পারেনি, অগত্যা থেকে যেতে হয়েছে। সকালে ও যখন বেরোলো তখন সাথে বর্ষণকেও বেরোতে দেখা গেল। ওর হাতে লাগেজ দেখে অবাক হয়ে শুধালো, তুই আবার যাচ্ছিস কই? কাল না বললে যাবি না, আজ আবার? না জেনে এত ফটফট করিস কেন বলতো? আমি কখন বললাম ঢাকা ফিরছি? বিরক্ত কণ্ঠে জবাব দেয় বর্ষণ। ও তাতে আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে যে ব্যাগ আন্ড ব্যাগে বেরোচ্ছিস, যাচ্ছিস কোথায়? অন্য রিসর্ট বুক করে ফেলেছি, সেখানে যাব। কেন, এখানে কি হলো? এমন হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে চাকরি করিস কেমনে শালা আহাম্মক? অপারেশনের পর এই রিসর্টে থেকে যাওয়ার মানে বুঝিস? সাক্ষাৎ মৃত্যু। এরই মধ্যে দুইবার অ্যাটাক হয়েছিল, খেয়ালে আছে? না খাওয়ার ধান্দায় সেটাও গুলিয়ে খেয়েছিস। ধমক খেয়ে চুপসে যায় প্রদোষ। এরপরই একই রিসোর্টে থাকা আসলেই বিপজ্জনক, এবং সব থেকে ভালো হয় সোজা ঢাকায় ফিরে যাওয়া। ওখানে ওরা নিরাপদ, ওদের ঠিকানা কেউই জানে না। তাই ভয়ে ভয়ে বলল, তাহলে কোন রিসোর্টে উঠবে? হুম, সম্ভব না, তোকে বলা যাবে না। বলে দুষ্টু হাসে বর্ষণ। ওর হাসির কারণটা ঠিক ধরতে পারল না প্রদোষ, তবে ওকে আর ঘাটালো না। যেটা এমনি রহস্যময়, রহস্যের জালে ঘেরা তার জীবনের প্রতিটা অধ্যায়। সুজন্য তাই মুচকি হেসে বলল, ঠিক আছে, বলিস না। ডুব মেরে থাকার ইচ্ছে থাক, কিন্তু দরকারের সময় তোকে খুঁজবো কোথায়? কেন ফোন দিবি? ফোন? কিন্তু সেদিন যে পাহাড় থেকে ওটা পড়ে গেল, নিউ সিম তুলেছিস? এবারের কথায় কি যেন ভাবতে শুরু করলো বর্ষণ। এমনিতেই ওর ওই ফোন নামক বস্তুটা অসহ্য লাগে, তার মধ্যে নতুন ফোন, নতুন সিম তোলা, যত সব আজারি ঝামেলা। বিরক্ত হয়ে বলল, মনেই তো ছিল না তুলবো কখন। যাক, সে গেছে গেছে, ওসব ফোন আমার লাগে না। প্রজেক্ট শেষ, ফোনের দরকারও শেষ। কিন্তু তোর সাথে যোগাযোগ? অসহায় গলে প্রশ্ন করলো প্রদেশ। হঠাৎ করেই ধমকে উঠল বর্ষণ। ওই, আমি কি তোর প্রেমিকে লাগি যে ঘন ঘন আমার খোঁজ নেওয়া লাগবে? আর তুই না ইনভেস্টিগর, প্রয়োজনে খুঁজে নিতে পারবি না? আবারও ফাটা বেলুনের মতো চুপসে যায় প্রদোষ। এবার বেশ বুঝতে পারছে ধ্রুব কেন ওকে রিসোর্টের নাম বলছে না। শালা বজ্জাতের বজ্জাত ইচ্ছে করেই কোথাও একটা গিয়ে ঘাপটি মেরে থাকবে, তারপর ওকে খুঁজতে গিয়ে নিজে হয়রান হয়ে পড়বে প্রদোষ। উফ, ব্যাটার শরীরে প্রতি গিটে গিটে কুবুদ্ধি যেন গিজ গিজ করছে। সবসময় তালে থাকে ওকে প্যাচে ফেলার রাগ দেখিয়ে বলল, থাক তুই, আমি চললাম। ওকে বাই। একটুও পিছু ডাকলো না বর্ষণ, উল্টো সানন্দে হাত নাড়িয়ে বিদায় জানালো। তাতে মনক্ষুণ্ণ হয় ওর, চোখ গরম করে ওর দিকে এক পলক তাকায়। প্রতি উত্তরে বর্ষণ অমায়িক হাসতে হাসতে দেখা যায়। রাগে গা যেন জ্বলে উঠল ওর। খিটমিট করতে করতে দ্রুত পায়ে হেঁটে রিসোর্টের এরিয়া থেকে বেরিয়ে আসে। জিডি করে থানা থেকে বেরিয়ে এলো অনন্যা, কানিজ, লেবু মামা আর লতা ফুপিন যে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন তার জন্যই এই জেনারেল ডায়েরি। এতে বিশেষ কোনো লাভ হবে কিনা তা অবশ্য জানা নেই ওদের, কারণ ঘটনার পুরো বিবরণ না শুনেই ওসি সাহেব গম্ভীর মুখে বললেন, আমাদের যা বলা তা এই ডায়েরিতে লিখে যান, বাকিটা আমরা দেখে নিব। ব্যাস হয়ে গেল। বাড়তি একটা কথা বলারও সুযোগ দিলেন না। ডায়েরি লিখে নিয়েও গম্ভীর ধ্বনিতে হাত দেখিয়ে বললেন, এবার আপনারা আসতে পারেন। স্থানীয় পুলিশের এই ব্যবহার দেখে ওরা বুঝে গেছে ওদের দৌড় কদ্দূর। ভাবখানা এমন যে ওরা মহাব্যস্ত, কাজের কাজ করেই সময় পাচ্ছে না, সেখানে দুজন লোক হারিয়ে গেছেন, না নিখোঁজ হয়ে গেছেন, সেটা বের করবে কিভাবে? এদের দিয়ে কিচ্ছুটি হবে না, এরা শুধু খায় দায় আর নাকে সরিষার তেলে ঢেলে ঘুমোয়। অকর্মার দল সব। এবার তাহলে কি করব আমরা? হাঁটতে হাঁটতেই প্রশ্ন করে কানিজ। অনন্যা মাথা নিচু করে ওর পাশাপাশি হাঁটছে, সেভাবে তাকে মৃদু কণ্ঠে জবাব দেয়, জানি না মামু যে কেন এমন করছে, কেন যে এভাবে হারিয়ে গেল। হারালো তো হারালো, ফুপিনকে নিয়েই হারালো। একলা হারালে কি ক্ষতি হতো? তার মানে কি অনু, লেবু মামা একা হারালে তুই তাকে খুঁজতে যেতি না? অবাক হয়ে প্রশ্ন ছুড়ে কানিজ, তাতেও কিছুটা থতমত খেয়ে বলল, তবে হবে কেন? উনি আমার একমাত্র মায়ের একমাত্র ছোট ভাই, আমার একমাত্র ছোট মামা। আমি তাকে খুঁজবো না কেন? কিন্তু কথা হচ্ছে, উনি যদি একলা হারাতেন তখন তো কারো কোনো দায় ছিল না, খোঁজার তারাও ছিল না। সবচেয়ে বড় কথা, উনি এদেশি লোক হারিয়ে গেলে যেখানেই যাক অকুল পাথরে পড়বে না, লোকের ভাষা বুঝবে, জায়গার নাম শুনবে, আর আমায় খবর দিয়ে দেবে। কিন্তু ফুপিন এসেই তো জটলাটা পাকালো।
তোর হিটলার বাপ তো আবার মার্শাল জারি করেছে 7 দিনের মধ্যে ইউএসএ ফেরার। এই 7 দিনে ওদের কোথায় খুঁজবো বলতো? এবারে কথার মর্মার্থ বেশ বোঝা গেল। করুণ স্বরে বলল, কিন্তু ফুপুনকে না পেলে বাবা যে আমাকে চিবিয়ে খাবে। তার নাকি বিয়েও ঠিক করে ফেলেছে। এখন তার আগেই যদি উনি এখানে এসে হারিয়ে যান তো? ওনাকে দেশে ফেরার কিছুতেই পারমিশন দেননি বাবা। নেহাতি জেদাজেদি করে এসেছে, আর আমি আছি জন্য ছেড়েছে। এখন যদি... বাকি কথা শেষ না করেই একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে প্রতি উত্তরে কথা বলে না অনন্যাও। কিছুটা সময় নীরবেই পেরিয়ে যায়। হঠাৎ কথা বলে ওঠে কানিজ, হামেশার মতো এবারও বুদ্ধি বের করে খাসা। লাফিয়ে উঠে বলল, আচ্ছা, আমরা আঙ্কেলকে বলে কেন দেখছি না? শত হোক, ওনার শালা হারিয়েছে, উনি খুঁজবেন না? আর উনি না হয় নাই করুক, কিন্তু আমরা যেন ওনাকে খুঁজে পাই সে ব্যবস্থাও তো করে দিতে পারবেন। বড় কোম্পানিতে জব করেন, ওনার চেনা জানা কত লোক আছেন না? ভালো একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের সন্ধান তো উনি দিতেই পারেন। এতক্ষণ ওর কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল অনন্যা। কথা শেষ হতেই বিরক্তিতে হা উচ্চারণ করলো, আমার বাবাকে আমি চিনি না। উনি হচ্ছেন একটা রোবট মানব, টাকা কামাই করার মেশিন। জগতের মায়া, মমতা, প্রেম, ভালোবাসা কোনো কিছুতেই যার ছিটে ফোটা আগ্রহ নেই। না হলে গত 5 দিন ধরে তার শালক নিখোঁজ। তার বউ কেঁদে কেটে সাগর বানাচ্ছে, আর তার কিনা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। এ কেমন মানুষ তুই বল? তাও তো তোর বাবা খোঁজ নেয় না, তবুও রোজ দেখা হয়। হুকুম করে না, খাঁচে বন্দিও করতে চান না। তুই তোর মতো স্বাধীন, কিন্তু আমাকে দেখ, বাবা মা দেশে থাকেন না, সারা বছর বিদেশে, তবুও হুকুম ঠিকই ফলাচ্ছে। একটা ব্যথিত দীর্ঘশ্বাস বেরোয় বুক চিরে। অনুও হতাশ হয়। অন্যদিকে দৃষ্টি সরিয়ে বলল, কখনো আপন গণ্ডি থেকে বেরোয়নি বলেই হয়তো তোর স্বাধীনতা। বেরোলে হয়তো স্বাধীনতার এই ক্ষুদ্র স্বাদটুকুও উপভোগ করতে পারতাম না। এরপর আর কোনো কথা বলে না কেউই। চুপচাপ বাড়ির দিকে হাঁটতে থাকে। মাথায় এখন বিশাল দায়িত্বের ভার ওদের। জলজান্ত দুটো মানুষ হারিয়ে গেল, আর ওরা কিছুই করতে পারলো না। আচ্ছা, তার চেয়ে আমরা নিজেরাই কেন ওখানে যাচ্ছি না বলতো? কানিজের প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকায় অনন্যা ও বুঝিয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, মানে মামুরা খাগড়াছড়ি গিয়ে নিখোঁজ হলেন, পুলিশকে ইনফর্ম করলাম, লাভ হবে বলে তো মনে হচ্ছে না। কিন্তু আমরাই গিয়ে যদি সরজমিনে দেখে আসি যে রিসোর্টটায় উঠেছিল তাতে খোঁজ নেই, তাতে লাভ হবে বলে তোর মনে হয়? কেন হবে না? অ্যাটলিস্ট কিছু না হোক, ওরা যে রিসোর্টটায় গিয়ে উঠেছিল সেখানে গিয়ে খোঁজ তো নিতে পারবো ওখানে কিছু হয়েছে কি না। বুদ্ধিটা বেশ মনোবোধ হলো অনন্যার। ঠোঁটে হাসি ফুটিয়ে খানিকটা উচ্ছ্বাস নিয়ে বলল, তার মানে ওখানে গেলে আমরা কিছু না কিছু অবশ্যই জানতে পারবো। তাই তো মনে হচ্ছে। বেশ, তবে তাই সই, চল বেরিয়ে পড়ি। সে ঠিক আছে, কিন্তু আবার কি? উফ, আরেকবার আঙ্কেলের সাথে কথা বললে হতো না? মানছি আন্টি বলেছে, লাভ হয়নি, কিন্তু তুই তো একবার বলে দেখতেই পারিস। একজন ভালো ইনভেস্টিগেটরের সাথে কন্ট্যাক্ট করলে বেশি ভালো হতো না? আচ্ছা যা, চেষ্টা করব, তবে লাভ হবে না, শিওর থাক। সাগ্র জানায় অনন্যা। দুজনেই বাড়ি ফিরে আসে। নিজের স্টাডি টেবিলের সামনে গম্ভীর মুখে বসে আছেন জয়নাল আবেদিন। সামনে এক গাদা কাগজ, 2-3 রকমের কলম আর ফাইল। টেবিলের এক পাশে খুলে রাখা ল্যাপটপ, অপর পাশে ঠাই হয়েছে ধোয়া ওঠা কফির মগের। গত 2 ঘন্টা ধরে স্টাডি টেবিলের এই চেয়ারটায় বসে আছেন উনি। এর মধ্যে একবারও তার চেহারায় গম্ভীরতা কেটে গিয়ে স্বাভাবিকতা ফুটে উঠছে কিনা সন্দেহ। মাঝে মাঝে তার এই গাম্ভীর্য পড়া মুখ প্রতিচ্ছবি আবার ভ্রুকুঞ্চনও সংযুক্ত হচ্ছে। কিছুক্ষণ পর পর কলম হাতে নিয়ে ছড়িয়ে রাখা কাগজগুলোর ওপর খসখস করে কি যেন লিখছেন। আবার কখনো কখনো কাগজ কলম ছেড়ে ল্যাপটপ নিয়ে বসছেন, তড়িৎ গতিতে কি যেন টাইপ করছেন। আর এই নিবিষ্ট চিত্তে কাজের মাঝে কেউ যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটায়, তাই রুমের পরিবেশটাও তার মতোই গম্ভীর। জানালার থাই গ্লাসগুলো যে একটু ফাঁক করা, ভারী পর্দার কারণে সে ফাঁকও তার নজরে পড়ে না। বাইরে থেকে বাতাসও আসে না। অবশ্য সারাক্ষণ এসির বাতাসে ঘর যেমন শীতল হয়ে থাকে, তাতে প্রকৃতির বাতাসের প্রয়োজন নেই। তবু আকাশ দেখা বলে একটা কথা আছে, কিন্তু সে অভিপ্রায় এ ঘরের মালিকের আছে বলে মনে হয় না। লাগোয়া ব্যালকনির দরজা চিরকাল বন্ধই থাকে। একমাত্র খুব অবসরে ওখানটায় এসে ঠাঁই নেন জোহরা বেগম। আজকাল তারও আর সময় নেই।
ঘরের দেয়াল হালকা আকাশি রঙের, মেঝে শুভ্র টাইলসে ঘেরা। কোথাও কোনো শৌখিন দ্রব্য কিংবা পেইন্টিং জাতীয় শিল্প টিল্প কিছু নেই, অথচ এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় শৌখিনতা আর শিল্পী মনের ছোঁয়া প্রকাশ পায়। শুধু এই ঘরটা দেখলে যে কেউ অনায়াসে বলে দেবে বাড়ির বাকি বাসিন্দাদের সাথে এই লোকটি কতটা বিচ্ছিন্নতা। হঠাৎ শব্দহীনভাবে বেজিয়ে রাখা দরজাটা একটুখানি ফাঁক হলো। ভারী পর্দা দুটো সরিয়ে খুব ধীরে ধীরে ঘরে ঢুকতে দেখা গেল অনন্যাকে। ভেতরে ঢুকেই আবারও দরজাটা আগের মতো করে দিল। শান্ত পায়ে হেঁটে স্টাডি টেবিলের কাছে এসে দাঁড়ালো। খানিকটা ভীত কণ্ঠেই ডাকলো, বাবা। ডাকটা ওনার কানে পৌঁছালো কিনা ঠিক বোঝা গেল না। তিনি সাড়া দিলেন না। অনু আবারও ডাকলো, বাবা শুনছো? তুলনামূলক জোরালো কণ্ঠ। জয়নাল সাহেব মাথা তুললেন না, ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে জবাব দিলেন, শুনেছি। আমি তোমাকে কিছু জরুরি কথা বলবো। তুমি কি? কথা শেষ করার আগেই ওর দিকে তাকালেন জয়নাল আবেদিন। তার চাহনি দেখে কেমন যেন ভয় পেয়ে যায় অনন্যা। ঠিক কি বলতে এসেছে তা গুলিয়ে ফেলে, কিন্তু ওর কথা শোনার আশায় জয়নাল আবেদিন এখনো তাকিয়ে আছেন বলেই বলার চেষ্টা করে, কয়েকদিনের জন্য আমাকে খাগড়াছড়ি যেতে হবে বাবা, মামুর খোঁজ নেওয়ার জন্য। তোমরা কি ধারণা তোমার মামু হারিয়ে গেছে? বলেই পাশ ফিরে কফি কাপটা তুলে একটা সিপ তুললেন অনু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল তার কথায়, তবুও মেঝের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।